আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি আমাদের 2022 সালে 14 নম্বর প্রশ্ন যে ম্যাথ কোশ্চেনটা এসেছিল সেটা আমি সলভ করব। তো আমি যখন বইটা ভর্তি হয়েছিলাম সেটা ছিল 2023 সাল, অর্থাৎ আমরা এইচএসসি দিয়েছিলাম 2022 সালে। আমি যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি সেই বছর, তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন ছিল এই 14 নম্বর প্রশ্নটা। এটা এসেছিল মূলত স্থিতিবিদ্যা থেকে। তো তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে প্রশ্নটা দেখি। প্রশ্নটা হলো যে 2x দীর্ঘ, অর্থাৎ 2x দীর্ঘ এবং ডব্লিউ ওজনের একটি সুষম তক্তা দুইটি খুঁটির উপরে আনুভূমিকভাবে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে একটা সরি, আঁকা ভুল হয়েছে, একটু সুন্দর করে আঁকাই। আচ্ছা, হ্যাঁ। তো এটা হলো, ধরো এটা একটা তক্তা, এই তক্তার দুইটা প্রান্ত এ আর বি, এ বি ইকুয়ালস টু 2x। ঠিক আছে, এখন এই তক্তার মধ্যবিন্দু ধরা যাক ও, এই তক্তার মধ্যবিন্দু ধরা যাক ও। তো এই ও বিন্দু বরাবর কত বল কাজ করতেছে? ডব্লিউ বল কাজ করতেছে। তারপরে হলো গিয়ে যে এই তক্তাটা কি দুইটা খুঁটির উপর অবস্থিত, দুইটা খুঁটি। তো আমরা এই দুইটা খুঁটি আঁকাই। খারাপ আঁকানোর জন্য দুঃখিত, আমার আঁকার হাত খুবই খারাপ হইতেছে। যাই হোক, তো একটা বিন্দুকে আমরা নাম দিলাম সি এবং আরেকটা বিন্দুর নাম দিলাম আমরা ডি। তো এই সি আর ডি বিন্দুতে দুইটা খুঁটি অবস্থিত এবং সিডি ইকুয়ালস টু কি বলা হয়েছে? সিডি ইকুয়ালস টু বলা হয়েছে ওয়াই। এখন এরপরে কি বলতেছে? তক্তাটি না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়। তো এখানে দেখো একটা জিনিস বলছে, এখানে বলছে কি পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে বলছে। তো এর মানে এই যে W1 এবং W2 ওজন যে আমরা ঝুলাবো, এটা কিন্তু আমরা একসাথে ঝুলাবো না। এটা আমরা একবার মনে করা যাক বি বিন্দুতে আমরা ঝুলালাম W2 ওজন, ঠিক আছে। তারপরের বার মনে করো যে আমরা এ বিন্দুতে W1 ওজন ঝুলালাম, ঠিক আছে। তাহলে এখন প্রশ্নটা হলো গিয়ে যে এক্স বাই ওয়াই কে বিভিন্ন ওজনের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এই যে দেখো, এই যে এক্স কি, এ বি ইকুয়ালস টু 2x, এ বি এর দূরত্ব কি 2x আর সি ডি এর দূরত্ব y। এখন আমাদের এক্স বাই ওয়াই কে বিভিন্ন এই যে W1 W2 W1 W2 এবং W, এই তিনটার মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি এই কথাটার অর্থই বুঝতে আমার অনেক সময় লাগছিল। তো যেহেতু অনেক সময় নষ্ট হয়েছিল, যার কারণে দেখা গেছে যে আমি প্রশ্নটা আর অ্যাটেম্পটই করিনি। তো পরবর্তীতে আমি এই প্রশ্নটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগছিল। তো অনেকে আমার কাছে মনে হয় প্রশ্নের উত্তর দিতে পারছে, যারা অনেক ভালো করে এই চ্যাপ্টারটা পড়ছে। যাও, আমরা এখন সরাসরি অ্যান্সারে চলে যাই। তো এই প্রশ্নটা শুরু করার আগে আমাদেরকে কিছু প্রিলিমিনারি থিওরি জানা লাগবে। এই প্রিলিমিনারি থিওরিগুলো তোমরা যারা জানো, তোমরা চাইলে সরাসরি এই পরের দুইটা স্লাইড তোমরা চাইলে স্কিপ করে চলে যেতে পারো। তো আমাদের প্রথম যে জিনিসটা জানা লাগবে সেটা হলো টর্ক। টর্ক কি? টর্ক হলে গিয়ে দূরত্ব ইনটু বল। মানে এই জিনিসটা হলে গিয়ে যে ধরা যাক একটা গোলাকার বস্তু, হ্যাঁ, এই গোলাকার বস্তুটাকে আমি ঘুরাইতে চাইতেছি, তো ঘুরাইতে হলে নিশ্চিত বল দেওয়া লাগবে। তো নর্মালি সাধারণ বস্তুর ক্ষেত্রে আমাদের একটা সাধারণ বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে আমাদের কি প্রয়োগ করা লাগে? বল প্রয়োগ করা লাগে। এখন কোনো বস্তুকে যখন ঘুরাইতে হয় তখন আমাদেরকে প্রয়োগ করা লাগে টর্ক। তো টর্ক যত বেশি হবে সেই জিনিসটা তত দ্রুত ঘুরবে। দুইটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটাকে বুঝাই তোমাদেরকে। দেখো, এখানে একটা ব্যাংকের ভল্ট আছে, ভল্টের অ্যাকচুয়ালি নব আছে, ঠিক আছে। তো এই নবটা দেখো, এইটার নবটা কিন্তু কি ছোট, আবার আরেকটা দেখো, এই যে দেখো এটার যে নবটা আছে এটা কিন্তু বড়, ঠিক আছে। তো আমি মনে করো যে একই পরিমাণ ফোর্স দিলাম এই নবটাকে ঘোরানোর জন্য, আমি যে পরিমাণ ফোর্স দিলাম এই নবটাকে ঘোরানোর জন্য আমি সেই পরিমাণ ফোর্স দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু দেখা যাবে যে এই নবটার চেয়ে, মানে এই ভল্টের ইয়াটার চেয়ে এইটা তাড়াতাড়ি ঘুরবে। কেন? কারণ হলো গিয়ে যে এই যে দেখো, আমি যে বিন্দুতে ফোর্সটা দিব সেটা কি কেন্দ্রের থেকে বেশি দূরত্বে। দূরত্ব যত বেশি থাকবে, ফোর্স থেকে কেন্দ্রের দূরত্ব যত বেশি থাকবে, সেই ইয়াটা সেখানে সেটা তত দ্রুত ঘুরবে। তো আশা করি তোমরা টর্কের মেইন কনসেপ্টটা বুঝতে পারছো। তো যারা এখনো বুঝতে পারো না, তোমরা চাইলে ফিজিক্স ইয়াটা আরেকবার দেখতে পারো। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরি দেখবো। তো 1 নাম্বার গুরুত্বপূর্ণ থিওরি হয়ে গেছে, কোন দণ্ড স্থির থাকার জন্য উভয় দিকের টর্ক কি হতে হবে? সমান হইতে হবে। ধরা যাক এটা একটা এ বি দণ্ড, হ্যাঁ, এটা হলো গিয়া খুঁটি, ঠিক আছে। এই খুঁটির সাপেক্ষে আমরা ইয়া করবো। তো তাহলে এই খুঁটিটা মনে করা যাক ও, তাহলে এইটা হলো গিয়া W1, এখানে মনে করো আমি W1 ওজন চলে এলাম, এখানে মনে করো আমি W2 ওজন চলে এলাম। এখন যদি আমরা এ বি দণ্ডকে স্থির রাখতে চাই, তাহলে দেখো W2 বিন্দুর কারণে টর্ক হলো W2 ইন্টু ও এ, ঠিক আছে। ওজন মানে বল ইন্টু দূরত্ব, আর W1 এর জন্য হলে গিয়া W1 ইন্টু ও বি। এখন যদি এ বি ও বি, এখন দেখো, এখন আমরা যদি এ বি যে ইয়াটা আছে
এটাকে যদি আমরা স্থির রাখতে চাই তাহলে W2 ইন্টু OA ইকুয়ালস টু W1 ইন্টু OB হইতে হবে, ঠিক আছে। এরপরে 2 নাম্বার যে গুরুত্বপূর্ণ সেটা হলো যে দণ্ডের ওজন তার মাস বরাবর কাজ করবে। এটা তোমরা আশা করি অনেকে জানো, তারপর আমরা পরে একটা ছবি দিয়ে আরো ভালোভাবে বুঝাবো। এরপরে 3 নাম্বার ইম্পর্টেন্ট থিওরি হলো যদি একাধিক খুঁটি থাকে তাহলে এর মধ্যে ভরের সবচেয়ে কাছাকাছি খুঁটি ধর্তব্য হবে, অর্থাৎ ওই খুঁটির সাপেক্ষে আমাদের টর্ক কি করতে হবে, বের করতে হবে। জিনিসটা আমি দেখো একটা ছবি দিয়ে বুঝেছি। এই যে দেখো এটা হলো প্রথম, অর্থাৎ প্রথম যে এক্সাম্পল, কোনো দণ্ড স্থির থাকার জন্য উভয় দিকের টর্ক সমান হতে হবে। এই যে দেখো এখানে দেখো ও বরাবর ধরো আমি একটা খুঁটি রাখছি, হ্যাঁ ও বরাবর আমি একটা খুঁটি রাখছি, আর এ বরাবর আমি W1 ওজন চলে এলাম, আর বি বরাবর আমি কি চলে এলাম, W2 ওজন চলে এলাম। তাহলে এই এবি খুঁটিটা স্থির থাকার জন্য W1 ইন্টু OA ইকুয়ালস টু W2 ইন্টু OB হতে হবে। এটা আমরা আগেই বলছি। এবার 2 নাম্বার, অর্থাৎ এই যে এই 3 নাম্বার ইয়াটা দেখো, এই 3 নাম্বার আর 2 নাম্বার যে তত্ত্বটা আছে সেটার জন্য আমি আরেকটা ছবি আঁকাইছি। এই ছবিটা দেখো, ধরো এই যে AB হলো কি একটা খুঁটি, মানে তক্তা ফর এক্সাম্পল। এখন দেখো এই এবি খুঁটিটা দেখো, এই সি বরাবর একটা তক্তা আছে, অর্থাৎ একটা খুঁটি আছে, ডি বরাবর একটা খুঁটি আছে। এবি তক্তাটা সি আর ডি বরাবর দুটা তক্তার সাপেক্ষে কি আছে, দুটা তক্তার উপরে কি আছে মানে অবস্থিত। এখন দেখো, এখন এই W1 ওজনের সবচেয়ে কাছের তক্তা কোনটা, ডি তক্তাটা, ঠিক আছে। তো আমরা এখন যে টর্ক বের করব, আমরা কিন্তু এই সি তক্তাটাকে আমরা ইগনোর করব। কারণ কি, কারণ এই দুইটাই ওজনের কাছাকাছি নেই, অর্থাৎ ওজনের মাঝখানে নেই, ঠিক আছে। ওজনের মাঝখানে যে তক্তাটা থাকবে আমরা শুধুমাত্র সেই তক্তাটা কি করবো, কনসিডার করবো। তাহলে সি তক্তাটা বাদ, যদি শুধুমাত্র W ইন্টু OD ইকুয়ালস টু W1 ইন্টু BD হয়, তাহলে কি হবে, এই AB তক্তাটা কি হবে, AB তক্তাটা স্থির থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই থিওরিগুলো বুঝতে পারছো। এবার আমরা মূল অঙ্কটা সলভ করা শুরু করতে পারি। তো এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাইতেছো, এই প্রশ্নটার একটা নিট স্কেচ এখানে আঁকা হয়েছে। এই যে এ বিন্দুতে W1 একটা ওজন ঝুলতেছে, সি বিন্দুতে একটা তক্তা, ও বিন্দুতে W ওজনটা কাজ করতেছে, অর্থাৎ এটা হলো তক্তার ওজন, ডি বিন্দুতে আরেকটা খুঁটি, আর বি বিন্দুতে W2 ওজন চলতেছে। অ্যাকচুয়ালি এখানে আমরা যদি একসাথে দেখাইছি, এখানে একটা ভুল আছে চিত্রের মধ্যে, সেটা হলো এই যে W1 এবং W2 ওজনটা কি পর্যায়ক্রমে কিন্তু দেওয়া হয়েছে, এটা কিন্তু একসাথে দেওয়া হয়নি, ঠিক আছে। প্রশ্নের মধ্যে এটা কিন্তু আমি তোমাকে আগে বলে দিচ্ছি, সুতরাং এই চিত্রটা পুরোপুরি অ্যাকুরেট না, বাট তুমি আশা করি বুঝতে পারতেছো যে এখানে কি মিন করতেছি আমরা। তো এবার আমরা কিছু লিখি, যে দেখো ফার্স্টে এই চিত্রটা খেয়াল করো। এই চিত্রের মধ্যে আমরা বেশ কিছু দিয়ে দিলাম, যে CD ইকুয়ালস টু Y, CD ইকুয়ালস টু Y, তারপরে AB ইকুয়ালস টু 2x, OB আর OA ইকুয়ালস টু x। কারণ কি, ও হলো কি AB এর মধ্যবিন্দু, ঠিক আছে, তো এই জন্য OA আর OB ইকুয়ালস টু x, ঠিক আছে। এরপরে আমরা দেখো, আমরা জাস্ট এতটুকুর জন্য আমরা ফার্স্টে কি করছি, আমরা ফার্স্টে জাস্ট এতটুকুর জন্য ইকুয়েশন বের করছি। কারণ কি, কারণ হলো গিয়ে যে যখন আমরা W1 ওজনটা ঝুলাইছি, হ্যাঁ, তখন কিন্তু দেখো এই ডি তক্তাটা কি হয়ে গেছে, ডি তক্তাটা মানে এখন আর ধর্তব্যের মধ্যে আসবে না, আমরা ডি তক্তাটাকে বাদ দিয়ে দিব। তো এই জন্য আমাদের তখন ছবি হবে এরকম, ঠিক আছে। তো এটার জন্য আমরা ফার্স্টে টর্কের ইকুয়েশন লিখলাম, W1 ইন্টু AC ইকুয়ালস টু W ইন্টু OC, ওকে। এরপরে আমরা কি করবো, এরপরে আমরা এই সি তক্তাটা বাদ দিয়ে দিব। আমরা যখন W2 ওজন ঝুলাবো তখন আমরা সি তক্তাটা বাদ দিয়ে তখন কি করবো, এই যে এরকম হবে তখন ছবিটা। তখন শুধুমাত্র আমরা ডি তক্তার সাপেক্ষে টর্কটা বের করবো, ওকে। যাই হোক, চিত্র আঁকা খুবই বাজে হচ্ছে, এটার জন্য আমি দুঃখিত। তো W2 ইন্টু BD ইকুয়ালস টু W ইন্টু OD। আশা করি চিত্র ভুল আঁকার কারণে তোমাদের বুঝতে সমস্যা হইতেছে না। তো যাই হোক, এবার আমরা হইলে গিয়ে যে এখন আমাদের যে কাজটা সেটা হইলে গিয়ে যে এই যে এই AC, OC, BD আর OD, এই চারটা জিনিসকে আমাদের কি করতে হবে, Y আর X এর সাপেক্ষে লিখতে হবে, ওকে। হ্যাঁ, তাহলে দেখো, তো এখন আমরা এটা কি করব, তো এটার জন্য আমরা যেটা করবো, তাহলে প্রথম যে জিনিসটা খেয়াল করো সেটা হলো গিয়ে যে OC প্লাস OD ইকুয়ালস টু Y, হ্যাঁ, OC প্লাস OD ইকুয়ালস টু Y। তো এই জন্য আমরা কি করবো, 1 আর 2 আমরা যোগ করছি, ঠিক আছে। তো এই জিনিসটা প্রথম দিকে একেবারে প্রথমে জিনিসটা চিন্তা করা একটু কঠিন, কিন্তু তুমি যদি একটু চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা যে আমাদেরকে এই পথে আগাইতে হবে। তো এরপরে দেখো আমরা কি করলাম, এরপরে দেখো আমরা AC কে AB মাইনাস CD মাইনাস BD হিসাবে লিখলাম এবং BD কে BD রেখে দিলাম। এটা কেন করছি, এটা করছি আমরা হয়ে গেছে দেখো AB ইকুয়ালস টু 2x, CD ইকুয়ালস টু কি Y, ঠিক আছে। তো তাহলে আমাদেরকে যেহেতু AC কে X আর Y এর ইয়াতে লিখতে হবে, X আর Y এর সাপেক্ষে লিখতে হবে, এই জন্য আমরা মূলত AC কে এই যে AB মাইনাস CD মাইনাস BD এভাবে লিখছি। তো তাহলে দেখো, এখন দেখো আমাদের ইকুয়েশনটা কত সিম্পলিফাই হয়ে গেছে, যে আমরা শুধুমাত্র BD ছাড়া বাকি সবগুলোকে কি করতে পারছি, শুধুমাত্র BD ছাড়া বাকি সবগুলোকে X আর Y এর সাপেক্ষে লিখে ফেলছি। হ্যাঁ, এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের শুধুমাত্র BD কে X আর Y এর সাপেক্ষে লিখতে হবে। তো এইবার দেখো, এবার একটা জিনিস, যে 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে একটু পরিষ্কার করে দিই। এই দেখো, এই 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে, এই 2 নাম্বার ইকুয়েশনটা থেকে দেখো একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো গিয়ে যে
আমরা যদি উভয় পাশে ডব্লিউ ইন্টু বিডি যদি যোগ করি, হ্যাঁ, তাহলে দেখো ডব্লিউ ইন্টু বিডি যদি যোগ করি তাহলে দেখো এটা ইকোয়াস টু কি হয়, যে ডব্লিউ টু ইন্টু বিডি প্লাস ডব্লিউ ইন্টু বিডি ইকোয়াস টু কি ডব্লিউ ইন্টু ওডি প্লাস ডব্লিউ ইন্টু বিডি, ডব্লিউ ইন্টু বিডি, তাহলে ডব্লিউ ইন্টু ওডি প্লাস বিডি ইকোয়াস টু ডব্লিউ ইন্টু এক্স। ঠিক আছে, তো এখন দেখো আমরা বিডি কে চাইলে খুব সহজেই এই ডব্লিউ এবং এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে বিডি ইকোয়াস টু দেখো বিডি ইকোয়াস টু ডব্লিউ এক্স বাই ডব্লিউ প্লাস ডব্লিউ টু। ঠিক আছে, তো এখন তোমরা অনেকে হয়তো এই অ্যালজেব্রিক ম্যানিপুলেশনটা বুঝতে তোমার মানে এটা তোমরা বুঝতে পারছো অনেকে, কিন্তু তোমরা অনেকে হয়তো এটা চিন্তা করছো যে পরীক্ষার হলে আমরা কিভাবে এই জিনিসটা চিন্তা করবো। এখন দেখো পরীক্ষার হলে তোমাদেরকে এই জিনিসটা চিন্তা করার জন্য যেটা করতে হবে সেটা হলে গেছে তোমাদেরকে প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করতে হবে এবং সেটা নিজে নিজে করতে হবে, নট উইথ আ হেল্প অফ টিচার অথবা সলিউশন বুক দেখা এটা করা যাবে না। তোমাদেরকে নিজে নিজে চিন্তা করতে হবে। যখন তোমরা নিজে নিজে অনেক বেশি করে এই যে এরকম প্রবলেম সলভ করবা তখন তোমাদের মধ্যে এমনিতেই এই জিনিসটা চলে আসবে যে কিভাবে তোমাকে আগাইতে হবে। যেরকম আমরা যে আগাইছি, আমাদের প্রথম আগানোর প্রথম পদক্ষেপ ছিল এই যে ওসি আর ওডি কে আমরা কি করছি এলিমিনেট করে দিছি। এরপরে দেখো এরপরে আমরা কি করছি, আমাদের দেখো এরপরে ছিল দুইটা ভ্যারিয়েবল ছিল এসি আর বিডি, এই দুইটা ভ্যারিয়েবলকে আমরা একটা ভ্যারিয়েবলে নিয়ে আসছি, শুধুমাত্র বিডি তে নিয়ে আসছি। এই দেখো তখন আমাদের এটা সিম্পলিফাই হয়ে গেছে। এরপরে আমরা কি করছি, বিডি কে জাস্ট এক্স এক্স এবং ডব্লিউ ডব্লিউ টু এগুলোর সাথে প্রকাশ করছি। ঠিক আছে, তো এই যে ধাপে ধাপে জাগাইছি এটা কোথেকে আসছে, এটা আসছে হলো ওই যে অনেক বেশি পরিমাণে যখন তুমি প্রবলেম সলভ করবা তখন তোমার মধ্যে এই জিনিসটা এমনিতে চলে আসবে। বুঝতে পারছো, নিজে নিজে প্রবলেম সলভ করতে হবে। তো তাহলে এবার ফ্রম 3 and 4 আমরা এই যে আগে যে ইকুয়েশন গুলো লিখছি সেগুলো এখানে লিখে দিলাম। লিখে দিয়ে এই যে বিডি এর ভ্যালু আমরা এখানে বসাই দিলাম, বিডি এর ভ্যালু আমরা এখানে বসাই দিলাম, বিডি এর ভ্যালু এখানে বসাই দেওয়ার পরে তারপরে এরপরে জাস্ট রুটিন ক্যালকুলেশন। এরপরে হলে গেছে আমরা কি করছি, আমরা এক্স এবং ওয়াই শুধুমাত্র এক্স যুক্ত যে টার্মগুলো আছে, এক্স যুক্ত যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসছি, আর ওয়াই যুক্ত যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা আরেক পাশে নিয়ে গেছি। তো এখানে ওয়াই বাই এক্স ইকুয়াল টু এটা আসছে, তো ওয়াই বাই এক্স ইকুয়াল টু এটা আসলে এক্স বাই ওয়াই বের করে জাস্ট হলো গেছে সময়ের ব্যাপার। ঠিক আছে, তো এইখানে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট যেটা করবে সেটা হলো গিয়ে তারা এটা ফুল অ্যান্সার করতে পারবে না, তারা জাস্ট পার্শিয়াল অ্যান্সার করতে পারবে। তো তুমি যদি পার্শিয়াল অ্যান্সার করতে পারো তাও কিন্তু তোমাকে বুয়েটে একটা মার্ক দিবে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে তুমি যদি ফুল অ্যান্সার নাও করতে পারো, যেটা করা আসলে খুব কঠিন, তুমি যদি জাস্ট ওই থিওরিগুলো শুরুতে যে আমি যে তিনটা ইম্পর্টেন্ট থিওরি বলছি এই তিনটা ইম্পর্টেন্ট থিওরি যদি তুমি প্রয়োগ করা জাস্ট শুধু এইটা বের করতে পারো যে না আমরা ওইখানে জাস্ট তুমি যদি সুন্দর করে চিত্রটা যদি আঁকা দিতে পারো এবং প্রিলিমিনারি যে ইকুয়েশনগুলো আছে, টর্কের যে ইকুয়েশনগুলো আছে সেগুলো যদি তুমি জাস্ট লিখে দিতে পারো তাহলে তুমি আমার কাছে মনে হয় 4 মার্কের মতো পাবা। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্ন থেকে তো ঘাবড়ানোর কিছু নেই, এই ধরনের প্রশ্ন আসলে অনেকেই পারে না। ঠিক আছে, বেশিরভাগ মানুষই পারে না আমার কাছে এটা মনে হয়। তো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে। তো এখানে আরেকটা সলিউশন আছে, এই সলিউশনটা আমি জয়কলি পাবলিকেশন থেকে পাইছি। তো এটা দেখো অনেক ছোট করে দিয়ে দিছে বাট অনেক কম্প্যাক্ট। তো তোমরা চাইলে এই সলিউশনটাও দেখতে পারো, এই সলিউশনটা বেশ সুন্দর, আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে এবং অনেক নিট মনে হয়েছে, বাট আমার কাছে মনে হয় না যে ফার্স্ট চান্সে কেউ এই ধরনের সলিউশন বের করতে পারবে। যাই হোক, যদি খুব সুপার মেধাবী যদি কেউ থাকে সেটা অন্য বিষয়। তো এখন আমি কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিই। সেটা লেগেছে আমি একটা বই লিখছি অর্থনীতির উপরে, যদি তোমরা অনেকে চিন্তা করতেছো যে ইঞ্জিনিয়ারিং পড়া একজন মানুষ কেন অর্থনীতির উপর বই লিখছে। তো আসলে অর্থনীতি জিনিসটা নিয়ে আমার আসলে খুবই আগ্রহ ছিল, যে জন্য আমি একটা বই লিখছি। তো তোমরা চাইলে এই বইটা কিনতে পারো, এই বইটার রকমারি লিঙ্ক নিচে দেওয়া থাকবে। তো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।